বিএনপির বিরুদ্ধে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কঠিন বার্তা। দর্শক, একদিনে বিএনপির ভোট কমেছে 10 লাখ। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ওরফে ফুয়াদ আব্দুল্লাহ, সাবেক শিবির নেতা, বর্তমান এবি পার্টির সাধারণ সম্পাদক। জামাত যদি ক্ষমতা আসে, তারা দুই ধরনের শত্রু ভাবাপন্ন দুনিয়ার মুখোমুখি হবে। এক ইন্ডিয়া, পাশের দেশের মোটা ভাই, নিজের সাইজ, সেনাবাহিনী, মিডিয়া, স্বার্থ, বাংলাদেশের ভেতরে তার সব লেসপেন্সার, দিল্লি স্টার, পন্দের আলো, সিপিবি, বাম, মির্জা ফখরুল, সব ইন্ডিয়ান মাল সব নিয়ে বসে আছে। আর পশ্চিম আমেরিকা, ইউরোপ, যারা টাকা দেয়, আন্তর্জাতিক মিডিয়া চালায়, বিশ্ব ব্যাংক, IMF চালায়, জাতিসংঘ চালায়, যুদ্ধ করে, নিষেধাজ্ঞা দেয়। এর মধ্যে প্রফেসর ইউনূস আছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, আছে ব্র্যাক, সিপিডি, দূতাবাস, বাঙ্গু সুশীল এলিট, যাদের মুখ বাংলাদেশের পশ্চিমে, বাংলাদেশ যাদের উপনিবেশ। অ্যাডভোকেট শিশির মনি চিনে না জানে না এমন কোনো মানুষ হয়তো বাংলাদেশে নাই, যে নাকি বিভিন্ন বড় বড় মামলা পরিচালনার কারণে সকলের কাছে পরিচিত। আর সেই শিশির মনিরকে বলা হয়েছে পূজা আর রোজা নিয়ে কথা বলার কারণে, ইসলাম ধর্মকে অবমাননা করার কারণে তার নামে আজকে মামলা করা হয়েছে। এই মামলাটি যে করা হয়েছে, কতটুকু মামলাকারীরা এখান থেকে সফলতা আনতে পারবে? বঙ্গবন্ধুর মৃত্যুর পর কেউ কিন্তু ভাইগা যায় নাই। এই জুলাই গণ অভ্যুত্থানে যেভাবে 300 MP এবং মসজিদের ইমাম সহকারে পুলিশ, আর্মি অনেকই তো ভাইগা গেছে, তাই না? কিন্তু 75-এর 15ই আগস্টের পর কেউ ভাগে নাই ভাই, সবাই ছিল। আর ওই সবাইকে নিয়েই, এই আগের MP মিনিস্টার, এই সবাইকে নিয়েই মোস্তাক আবার নতুন সরকার গঠন করলো। চিন্তা করেন, তার মানে কি বঙ্গবন্ধুর ইমেজটা একেবারে তলানিতে চলে গেছিল। ওই তলানি থেকে বঙ্গবন্ধুকে আবার টাইনা তুইলা বাইর কইরা উনার মূর্তি বানানো শুরু করলো। 10,000 কোটি টাকা খরচ করছে, সারা বাংলাদেশে উনার মূর্তি বানাইলো এবং স্কুল কলেজের বইয়ের মধ্যে সব। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই বিষয় সম্পর্কে আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর কথা বাড়াবো না। ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব। তবে তার আগে অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। এবি পার্টির সাধারণ সম্পাদক হিসাবে আমরা ব্যারিস্টার ফুয়াদকে মূল্যায়ন করছি না। ব্যারিস্টার ফুয়াদকে মূল্যায়ন করছি তরুণ প্রজন্মের একজন আইকন হিসাবে, আধিপত্যবাদের বিরুদ্ধে স্পষ্টবাদী এক জোরালো ভয়েস হিসাবে। ব্যারিস্টার ফুয়াদের যে উপস্থিত বুদ্ধি, তার কথায় যে ছাড়, তার কথায় যে ধার, কথায় যে ওয়েট, এবং ব্যক্তি যেরকম হেভি ওয়েট, এরকম শত শত হাজার হাজার ফুয়াদদের কাছে আগামী নির্বাচনে বিএনপির পরাজয় নিশ্চিত। আমি জানি না যে ফুয়াদ আব্দুল্লাহ এমপি হতে পারবেন কিনা, তবে আমি বিশ্বাস করি যে বাংলাদেশের পার্লামেন্টে 2 জন লোককে এমপি হিসেবে একদম জরুরি। দেখেন, পার্লামেন্ট ইজ লেজিসলেটিভ বডি, এটা লোকাল গভর্নমেন্টের কোনো বডি নয়, রাস্তাঘাট ব্রিজ বানানোর কোনো বডি পার্লামেন্ট নয়। পার্লামেন্ট আইন প্রণয়নকারী বডি এবং বাজেট প্রণয়ন, নীতি নির্ধারণী বডি। সেই জায়গায় বাংলাদেশে আইন প্রণয়নকারী হিসাবে, এমপি হিসাবে অ্যাডভোকেট শিশির মনির এবং ব্যারিস্টার ফুয়াদকে সংসদে আবশ্যক বলে আমি মনে করি। এই 2 জনকে দরকার। এই 2 জন যদি আগামী সংসদে না যেতে পারে, আল্লাহ না করুক, তাহলে সংসদ অপূর্ণতা থাকবে। আপনি যাদেরকে দেখছেন সংসদ সদস্য হিসেবে, তাদের কোয়ালিটি এবং ব্যারিস্টার ফুয়াদের কোয়ালিটি, এখানে আমি রাজনীতির ঊর্ধ্বে, দলীয় বিবেচনার ঊর্ধ্বে আমি বিশ্লেষণ করছি। ব্যারিস্টার ফুয়াদের যে রাজনৈতিক প্রতীক, তার সাথে আমার সমর্থনের কোনো সম্পর্ক নেই, কিন্তু ফুয়াদ ইজ এক্সেপশনাল। সেই ফুয়াদের উপর হামলা করে বিএনপি বিরাট ভুল করেছে। এই ভুলের মাসুল বিএনপিকে দিতে হবে। আমি সর্বপ্রথম বলেছিলাম যে ব্যারিস্টার ফুয়াদের উপর হামলা করে বিএনপি লক্ষ লক্ষ ভোট কমাচ্ছে। আজকে ফুয়াদ আব্দুল্লাহ নিজেই বলেছেন যে একদিনে 10 লাখ ভোট কমেছে বিএনপি। ইটস ট্রু। বিষয়টা কি দাঁড়িয়েছে দেখেন, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। বিএনপির পক্ষে কথা বলার মতো কেউ নাই, কোনো সেলিব্রিটি বিএনপির পক্ষে কথা বলার মতো নাই, এমন একজন ব্যক্তি নেই, কোনো ইনফ্লুয়েন্সার নেই যিনি বিএনপির পক্ষে নিরপেক্ষ গ্রাউন্ড থেকে একটা কথা বলতে পারেন। মিজানুর রহমান আজারী বিএনপির বিরুদ্ধে, ব্যারিস্টার ফুয়াদ আব্দুল্লাহ এতদিন তারেক রহমান বিএনপিকে ভালো সম্মান করে কথা বলতেন,
আজকে থেকে আর বলবেন না নিশ্চিত। আমরা বিএনপিকে এই লাইনে পাঠিয়ে দিয়েছি 5 আগস্টের পর থেকে। ব্যারিস্টার ফুয়াদরা তারেক রহমানকে ভালোই পাম দিতেন, কিন্তু এই জাতি জানে যে তারেক রহমান 10%, তারেক রহমান খাম্বা। এদেরকে তোয়াজ করে আলাদাভাবে প্রিভিলেজ দিয়ে আপনি বাংলাদেশে নতুন ধারার রাজনীতি কায়েম করতে পারবেন না। তারেক রহমান অনেক আগে থেকেই ভারতের দালাল। খালেদা জিয়ার সাথে তারেক রহমানের দ্বন্দ্ব 2001 থেকে শুরু হয়েছে, এটা জানেন? অতএব খালেদা জিয়ার রাজনীতি, খালেদা জিয়ার প্রশংসা করলে, জিয়াউর রহমানের প্রশংসা করলে আমাদের কিছু আসে যায়। এই যে সমস্ত চান্দাবাজিটা দেখছেন, এগুলো সবকিছুর জনক তারেক রহমান। তারেক রহমানের নির্দেশে বিএনপি সন্ত্রাসীরা বাংলাদেশে খুনের রাজত্ব কায়েম করছে, 200+ নিজেরা নিজেদের কর্মীকে হত্যা করেছে, এর জন্য তারেক রহমান দায়ী। এবং যত চান্দাবাজি, দুর্নীতি, লুটপাট দেখেন, সবকিছুর জনক বাংলাদেশে তারেক রহমান। এই ফুয়াদ আব্দুল্লাহ তারেক রহমানকে যথেষ্ট পাম দিতেন একসময়, আমরা দেখেছি। তা আশা করি সবার ভুল ভাঙবে। কোন দুর্নীতিবাজকে বাংলাদেশের মানুষ পাম দিয়ে আলাদাভাবে প্রিভিলেজ দিয়ে কথা বলবে না। চান্দাবাজকে চান্দাবাজ হিসেবে ট্রিট করতে হবে, এটাই ফাইনাল। অতএব এবার ফুয়াদ আব্দুল্লাহ এরা লাইনে এসেছেন যে একদিনে বিএনপির ভোট কমেছে 10 লাখ। এরকম লক্ষ লক্ষ ভোট কানতে কানতে বিএনপি এক পর্যায়ে বাংলাদেশে সেকেন্ড হওয়ার যোগ্যতা হারাবে, প্রধান বিরোধী দল হতে পারবে না। এই সময় আসবে, এরপরে মুসলিম লীগের মতো একটা ম্রিয়মান দলে পরিণত হয়ে বিএনপি বাংলাদেশে ধ্বংস হবে। বিএনপির ধ্বংস দুই ভাবে, একটা হচ্ছে আওয়ামী লীগের মতো মায়ের খেয়ে ধ্বংস হবে, এটা হবে যদি ক্ষমতা আসতে পারে। তাহলে যদি ক্ষমতা আসতে পারে তাহলে আপনি দেখবেন যে মুহূর্তের মধ্যেই বাংলাদেশ নরক বানিয়ে ফেলেছে। প্রতিপক্ষ পরাজিত প্রার্থীর বাড়ি ঘরে হামলা, পরাজিত প্রার্থীর বিভিন্ন মতাবলম্বীদের, হিন্দুদের জমি, জায়গা জমি, মাছের ঘের, চিংড়িকে সব দখল করবে। চান্দাবাজকে একটা শিল্পে, একটা পেশা হিসাবে স্বীকৃতি দিবে। এনআইডি কার্ডে চান্দাবাজ এটা একটা পেশা হিসাবে তারা ঢুকাতে পারে। এই হচ্ছে সেই বিএনপি। তো ক্ষমতা আসলে কয়েক মাসের মধ্যে জনগণ উত্তেজিত হয়ে, ক্ষিপ্ত হয়ে আওয়ামী লীগকে যেরকম পিটিয়ে বাংলাদেশ সারা করেছে, ভারত পাঠিয়েছে, ঠিক তদ্রুপ বিএনপিকে পিটিয়ে বঙ্গোপসাগরে ফেলবে। কারণ বিএনপিকে তো আর ভারত আশ্রয় দিবে না, বঙ্গোপসাগরই তাদের ঠিকানা। আর যদি ক্ষমতা আসতে না পারে, মনে হয় আওয়ামী লীগের মতো মার খাওয়া লাগবে না, কারণ ক্ষমতা আসতে পারবে না। তো এবার সেকেন্ড হলে, সামনের বার থার্ড হবে। এরপরে দেখবেন যে বিএনপি নেতা বলতে যাদেরকে দেখেন, এরা ন্যাচারালি মারা যাবে। আগামী 7-8 বছর, 10 বছর পর মির্জা ফখরুল, আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, মঈন খান, খন্দকার মোশাররফ, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, এরা তো এমনিতেই বাঁচার কথা না। স্বাভাবিক ল অফ নেচার, যেটা আল্লাহর সুন্নাত, যেটা যে একটা পর্যায়ের পর মানুষ আর থাকবে না। তারপরে বিএনপি নেতাটা হবে কে বলেন? ওই যে রবিউল ইসলাম নয়ন, এ হবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য। তো রবিউল ইসলাম নয়নরা যে দলে স্থায়ী কমিটির সদস্য হবে, সেই দল কেমন ছাত্রী মার্কা দল হবে বুঝতে পারছেন। তো বিএনপির পতন, ধ্বংসটা আরো ত্বরান্বিত হচ্ছে এই ব্যারিস্টার ফুয়াদ আব্দুল্লাহদের শত্রু বানানোর ফলে। ব্যারিস্টার ফুয়াদরা বিএনপির নেসেসিটিকে বিভিন্নভাবে রেলেভেন্ট রাখতো, বিএনপিকে যথেষ্ট স্পেস দিত। বিএনপির লোকজন মিডিয়ায় কথা বলতে পারে না, সোশ্যাল মিডিয়ায় তাদের কোনো ডমিনেন্স নেই, বিএনপির কোনো ইনফ্লুয়েন্সার নেই, বিএনপির কোনো সেলিব্রিটি নেই। কিন্তু এই সার্ভিসটা অনেকটা দিত এই ভিপি নূর, ফুয়াদ আব্দুল্লাহরা। টেলিভিশন টক শোতে বিএনপিকে ডিফেন্ড করতো। কিন্তু সেই ফুয়াদদেরকে শত্রু বানিয়ে বিএনপি তাদের পতন ডেকে এনেছে, দ্রুত বিএনপি ধ্বংস ডেকে এনেছে। আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বিএনপির একাংশের আচরণে একদিনে দলটি 10 লাখের বেশি ভোট কমেছে। যখন যে দল ক্ষমতা আসে, পুলিশ তখন সেই দলে দালালি করে। এমনটা চলতে থাকলে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বিএনপির ভোট তো কমেছে, এবং বিএনপির যতটুকু প্রিভিলেজ পেত, পুলিশের কিছু দালাল পুলিশ বিএনপিকে সুবিধা দিত, এটাও বন্ধ হয়ে যাবে। জামাতের সেক্রেটারি জেনারেল দৌড়ে গেছে নির্বাচন কমিশনে, দেখেছেন না? অতএব এখানে জামাত ইসলামীর উচিত ছিল স্টেটমেন্ট দেয়া ফুয়াদের পক্ষে, কিন্তু দিল না, এটা দুঃখজনক। ফুয়াদ বলেন বিএনপির রাজনৈতিক অঙ্গনে ছোট একটি অংশ সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো রাজনীতি করে যাচ্ছে না। এটা ফুয়াদের ভুল ভাঙবে আরেকবার মার খাওয়ার পর। একবার খেয়েছেন, আংশিক ভুল ভেঙেছে, আরেকবার খেলে পুরোটা ভুল ভাঙবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, বিএনপির একাংশ না, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি চান্দাবাজ, ভারতের দালাল। এই ভাষায় ব্যারিস্টার ফুয়াদ কথা বলবে টুডে আর টুমরো। ব্যারিস্টার ফুয়াদ আপনারা সবাই বলবেন, কোন ইসলামপন্থী প্র্যাকটিসিং মুসলিমকে বিএনপি করবে না। আজকে যারা দাড়ি টুপি আছে, নামাজ পড়েন, আবার বিএনপিও করেন, আপনারা এক পর্যায়ে বিএনপি করবেন না। এখন আমাকে গালি দিতে পারেন, তখন আমাকে স্যালুট দিবেন। তো ফুয়াদ যেটা বলেছেন খবর আছে যে তারা ভেসে আসে নাই, তারা ছাড় দিবে না। বিএনপি যদি সাংগঠনিকভাবে এর বিহিত করতে না পারে, তাহলে এর জন্য বিএনপিকে করুণ পরিণতি ভোগ করতে হবে। অলরেডি এই হামলা করে বিএনপি কঠিন নাকানি চুবানি খাচ্ছে। বিএনপির অশিক্ষিত মূর্খগুলো ভেবেছিল যে আসাদুজ্জামান ফুয়াদের উপর হামলা করেছি, অনেক বড় কিছু করেছি। না, আসাদুজ্জামান ফুয়াদ এই হামলার কারণে জাতীয়ভাবে যতটা অ্যাটেনশন পাচ্ছেন, এবং বিএনপির যে কয় লক্ষ ভোট কমেছে, বিএনপিকে মানুষ যেভাবে সিসি করছে, বিএনপির বিরুদ্ধে ছোট বড় সব দল, বিএনপি যে একটা সন্ত্রাসী দল, তারা যে ভোটে বিশ্বাস করে না, তারা যে ভোট চুরিতে বিশ্বাস করে, ওরা যে ভোট ডাকাতিতে বিশ্বাস করে, জনগণের ভোটের রায়কে ভয় পায় বলেই জনপ্রিয় প্রার্থীদের উপর ওরা হামলা করছে, এটা সবাই বুঝে গেছে। এতে বিএনপির আরো 12টা বেজেছে। বিএনপি জয় বাংলা,
বুঝতে পারছেন? ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের উপর হামলা করার কারণে আসাদুজ্জামান ফুয়াদ ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে গেছেন, মানুষের সিম্পেথি পাচ্ছেন এবং ব্যাপকভাবে মানুষ চিনেছে তিনি যে একজন প্রার্থী। দেখেন, বরিশাল 3 আসনে জামাতের প্রার্থীকে এটা সাধারণ জনগণ জানে না, ইভেন আমি নিজেও ঠিকভাবে জানি না। তিনি একদম পরিচিত না বা তার কোনো কার্যক্রম দৃশ্যমান না, কোথাও কোনো মিডিয়া বা কোথাও দেখা যায় না। কিন্তু ফুয়াদ কিন্তু জাতীয়ভাবে হিট হয়ে গেছে এই ঘটনাকে কেন্দ্র করে। তাহলে বিএনপি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের উপর হামলা করে তাকে আর উপরে উঠিয়ে দিল। দ্যাটস ভেরি সিগনিফিকেন্ট। এবং বিএনপি সারা দেশে নাকানি জুবানি খাচ্ছে, জাতীয়ভাবে নাকানি জুবানি খাচ্ছে, মানুষ সিসি করছে, মানুষ নিন্দা করছে, তাদেরকে সন্ত্রাসী মনে করছে। তো দর্শক, মিডিয়া এটা নিয়ে অপরাজনীতি করছে। মিডিয়াগুলো যে আসলে বিএনপি দখল করেছে, দখলকৃত মিডিয়াগুলো যে বিএনপিকে সার্ভিস দেয় তার প্রমাণ হচ্ছে এটা। কি, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের উপর বিএনপির সন্ত্রাসীরা হামলা করেছে এবং 5 জন কমপক্ষে আহত হয়েছে। ব্যারিস্টার ফুয়াদ নিজে শারীরিক আক্রমণের শিকার হয়েছেন অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট। সেখানে বিএনপির দখলকৃত মিডিয়াগুলোর শিরোনাম দেখলে গা জ্বলে। এর মানে মিডিয়াগুলো এখনো সেই পুরনো চরিত্রে আছে। আগে আওয়ামী লীগের দালালি করেছে, এখন সেই হইতে বিএনপির দালালি করেছে, ওদের কপালে বিপদ আছে। এক একটা মিডিয়া শিরোনাম করে যে বরিশালে লাঞ্ছনার শিকার আসাদুজ্জামান ফুয়াদ, নিজ এলাকায় জনগণের তোপের মুখে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। মানে বিএনপি নাম গন্ধ নিতে পারছে না, অথচ বিএনপি সন্ত্রাসীরা হামলা করেছে, ক্যামেরার সামনে স্পষ্ট বিএনপির পদধারীরা হামলা করেছে, এটা নিয়ে কোনো সন্দেহ সংশয় নেই। অথচ মিডিয়াগুলো বিএনপি ভাষণের নাম মুখে নেয় না। মিডিয়া দখল করে হাসিনার দখলে কোন মিডিয়া ছিল না, টিকতে পেরেছে? হাসিনার পতন ঘটিয়েছে আমরা সোশ্যাল মিডিয়া। অতএব বিএনপি মিডিয়া দখল করে কিচ্ছু করতে পারবে না, বিএনপির পতন হবে আরো করুন। আসাদুজ্জামান ফুয়াদের উপর এই নৃশংস হামলা নিয়ে বিএনপি দালাল মিডিয়াগুলো, বিএনপির দখলকৃত মিডিয়াগুলো যে আচরণ করেছে, অক্ষরে অক্ষরে এটা মনে রাখা হবে। এই জাতি চিনে রেখেছে ওই দালালদের। নিজ এলাকা তোপের মুখে, মানে কিসের তোপের মুখে? বিএনপির সন্ত্রাসীরা ভিডিও ফুটেজে স্পষ্টভাবে দেখেছে যে আচরণ করেছে। আপনি যদি আসাদুজ্জামান ফুয়াদ বাংলাদেশের অন্যতম স্মার্ট একজন পলিটিশিয়ান, আসাদুজ্জামান ফুয়াদের যে উপস্থিত বুদ্ধি, তার যে কথা বলার ভঙ্গি, তার যে ড্রেস আপ, তার যে বসার স্টাইল, তার কথা স্টার্টিং করার যে একটা সৌন্দর্য, তার যে বাংলা উচ্চারণ, তার যে ইংলিশ প্রনাউন্সিয়েশন, ইংলিশ স্কিল, তিনি যে পরিমাণ, তিনি যতটা ফিলোসফি বুঝেন, ইতিহাস যা জানেন, কমপক্ষে 5000 বছর ইতিহাস বেশি আসাদুজ্জামান ফুয়াদের নখদর্পণে পুরো বাংলাদেশে সারা পৃথিবীর কোর্ট করতে পারেন। যা আইন বুঝেন, আইনের শিক্ষক বেশি আসাদুজ্জামান ফুয়াদ কিন্তু কোর্টে এরকম জানা, কিন্তু বেসিক্যালি পড়ার বড় বড় ব্যারিস্টার আইনজীবী আসাদুজ্জামান ফুয়াদের স্টুডেন্ট। তো সেখানে দর্শক, এই আসাদুজ্জামান ফুয়াদের মতো একজন স্মার্ট লোকের সাথে বিএনপির স্যাস্ত্রা অশিক্ষিত মূর্খগুলো যে আচরণ করেছে আমি ভিডিওতে দেখেছি। খুব দুঃখজনক যে এরা একদম অশিক্ষিত। তুই তাকারি করছে, তুই প্রমাণ দে। মানে মূল কথা হচ্ছে যে কেন বিএনপিকে চান্দাবাজ বলে বা এই চাঁদাবাজের সমালোচনা করে, এই জন্য চান্দাবাজরা খেপেছে। আচ্ছা, একটা সহজ হিসেবে, এই যে আসাদুজ্জামান ফুয়াদকে আবার আসাদুজ্জামান ফুয়াদের চামড়া তুলে নিব আমরা, তার সামনে বসে স্লোগান দিচ্ছে, কতটা অসভ্য, বর্বর, থার্ড ক্লাস, ইতর। কোন অসভ্য এবং অশিক্ষিত না হলে এরকম একজন স্মার্ট নেতার সামনে বসে তার সমালোচনা থাকলো, তার প্রতিপক্ষ হলো এরকম বলে যে অমুকের চামড়া তুলে নিব আমরা। কতটা বর্বর, জঙ্গি সংগঠন বিএনপি। কি মনে করেন এই ঘটনা যেভাবে মিডিয়া এসেছে, এখন যে অ্যাকশন হয়েছে, মিডিয়াগুলো তো দালালি করেছে, কিন্তু সোশ্যাল মিডিয়া যেভাবে এসেছে তাতে বিএনপি কোনো উপকার হয়েছে না অপকার হয়েছে? বিএনপির সন্ত্রাসীরা কি বাঁচতে পারবে? বিএনপি সাংগঠনিকভাবে ব্যবস্থা নিতে বাধ্য হবে, যদিও বিএনপি সাংগঠনিক ব্যবস্থা আর এক নাটক গুয়া। যেমন তারেক রহমান বহিষ্কার করে আর বলে, আরে বাবা তোমাকে বহিষ্কার করেছি তো মিডিয়ার চাপে, চিন্তা করো না, 2 দিন পর আবার ফিরিয়ে নিবো, থাকো আমাদের সাথে, কিন্তু মিছিল একটু কম যাবা, গেলেও পিছনে থাকবা, ক্যামেরা যেন না ওঠো। তো তারেক রহমানের নাটক। তারেক রহমান নিজে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে কি পরিমাণ রেসপেক্ট করে, এটা কি অশিক্ষিত মূর্খগুলো জানে? এই বরিশালে যারা হামলা করেছে ওগুলো একটা 5 পাস 7 পাসও করে নাই, ওগুলো সব আন্ডার 5 6 7 ঝরে পড়া এই টাইপের মূর্খগুলো আসাদুজ্জামান ফুয়াদের উপর হামলা করেছে। পিনাকি ভট্টাচার্য, দাদা পিনাকি ভট্টাচার্যকে ঢাকা 3 আসনে আনতে চায়, উনি কি আসবে? এমনকি আপনাদের মনে হয়? হ্যাঁ, আসতে পারে। ডাক্তার শফিকুর রহমান স্যার যদি সরাসরি পিনাকি দ্বারে ফোন করে, উনারা যদি 2 জনের কথা বলে, তাহলে ভাই আমার যতটুকু মনে হয় পিনাকি ভট্টাচার্য না বলবে না। কেন না বলবে? দেখেন, উনি নিজেই তো বলে রাজনীতিতে ভালো মানুষের দরকার, রাজনীতিতে ভালো মানুষ উনি নিজেই তো খুঁজে বাইর করে। এখন জামাত ইসলাম যদি মনে করে ওনাদের জন্য উনি একজন ভালো মানুষ, ওনাকে যদি চায়, উনি কেন আসবে না? আপনারাই বলেন, আসা উচিত না? নিশ্চয়ই আসা উচিত। আপনারা বিদেশ থেকে এই দেশের জন্য অনেক কিছু করছেন, কিন্তু দূর থেকে কেন করবেন? ক্ষমতায় আসতে হবে। ক্ষমতায় না আসলে তো ভাই কাজ করতে পারবেন না। অ্যাডভাইস করে কাজ করানো যায় না, নিজে কাজ করতে হয়। এই যে বর্তমান সরকারে আপনারা অনেক কিছু অ্যাডভাইস করছেন, বিশেষ করে পিনাকি ভট্টাচার্য, উনি কিন্তু বহু রকম অ্যাডভাইস করছে। এই অ্যাডভাইস গুলা কি নিছে? এই পরামর্শগুলো কিন্তু নেয় নাই। কিন্তু আপনি যখন ওই চেয়ারে বসে থাকবেন, তখন আর আপনার কারো অনুমতির দরকার হবে না। আপনি যেটা সুচিন্তা করবেন ওইটাই বাস্তবায়ন করতে পারবেন। তো দেশের কাজের জন্য ভাই ক্ষমতা লাগে,
চেয়ার লাগে, আর ওই আসনটা যদি আপনি দাঁড়ায় যান তাহলে তো ভাই নির্বাচনটা জয়মা যায়, ভাই নির্বাচনটা জয়মা যায়। দেখেন সারা বাংলাদেশেই নির্বাচন হবে, কিন্তু সবাই দৃষ্টি থাকবে ওই যে প্রথম বললাম গোপালগঞ্জ, তারপর ঢাকা, গোপালগঞ্জ আগে তারপর ঢাকা। গোপালগঞ্জের কথা বারবার কেন বলতেছি, ওইখানেও জামাত ইসলামের চমক আছে। জামাত ইসলাম যদি গোপালগঞ্জেতে বিজয় ছিনিয়ে আনতে পারে ভাই, আর কিচ্ছু লাগবে না, আমরা অপেক্ষায় থাকি। আর আপনারা সবাই মিলা এই অনলাইনে একটা আওয়াজ তোলেন, পিনাকি ভট্টাচার্যকে আমরা ঢাকা 3 আসনে চাই, উনাকেই আসতে হবে। উনি যদি সত্যি সত্যি দেশকে ভালোবাসে, সন্দেহ করার কিছু নাই, উনি নিশ্চয়ই দেশকে ভালোবাসে, যার জন্য উনাকে ডাকতেছি। দাদা চলে আসেন। হ্যাঁ, আগামী নির্বাচনে, এই ফেব্রুয়ারি নির্বাচনে যদি এই দেশের পরিবর্তন না হয় তাহলে ভাই এই দেশ 100 বছর পিছিয়ে যাবে। আমার মনে হয় আমরা তো দেখা যেতে পারুম না, পরের প্রজন্ম দেখা যেতে পারবেন না। মুক্ত বাংলাদেশ এখনই সময়, আর এই সময়টাকে কাজে লাগাইতে হবে। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে একটা দাবি জানায় যাই, এই দাবিটাও পূরণ করতে হবে। সেই দাবিটা কি জানেন? আমাদের সবাই প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব, হ্যাঁ, ওনারও চলে আসা উচিত রাজনীতিতে। ওনাকে নিয়ে ডাক্তার শফিকুর রহমান স্যার ওনার অফিসে বসছিল, দুজন যখন কথা বলতেছিল মাঝখানে সেই দাড়িপাল্লা ছিল, ওইখান থেকে আমি এর আগেও বলছিলাম উনি বোধহয় রাজনীতিতে আসতেছে, কিন্তু শোনা যাচ্ছে উনি আসবে না। কেন আসবেন না? আপনারা মঞ্চ থেকে খালি বলবেন দেশের মঙ্গল চাই, দেশের ভালো চাই, কিন্তু দেশের ভালো চাইতে গেলে শুধু বক্তব্যের মধ্যে, মোটিভেশন বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, ক্ষমতার আসনে বসতে হবে। ক্ষমতার আসনে না বসলে ভাই দেশের উন্নতি করা যায় না। যার জন্য জোর দাবি জানায় যাচ্ছি, মনের ভিতর থেকে এই দাবি, পিনাকি ভট্টাচার্য এবং ডক্টর মিজানুর রহমান আজহারী, আপনারা নির্বাচনে আসেন, আপনারা রাজনীতিতে আসেন। আপনারা যদি রাজনীতিতে না আসেন দেশ সুন্দর হবে কিভাবে? রাজনীতি সুন্দর হবে কিভাবে? সুন্দর পরিবেশ ছাড়া সুন্দর কিছু জন্ম নিতে পারে না ভাই, এটা হয় না। তাই জোর দাবি জানায় গেলাম, আপনারা রাজনীতিতে আসেন। মোদী সরকার তার আগের সিদ্ধান্ত, আগের দৃষ্টিভঙ্গি থেকে 180 ডিগ্রি ঘুরে গিয়ে নিজে বাংলাদেশ ভারত সম্পর্কে বিষয়টি তত্ত্বাবধান করবার সিদ্ধান্ত নিয়েছে। প্রিয় দর্শক, আমাদের জানা আছে এতদিন মোদী সরকার এই সব কিছুর জন্য নির্ভর করছিলেন তাদের ডিপ স্টেট কিরণকদের উপর, তাদের বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সির উপর। বাট সম্প্রতি তারা তাদের পলিসি রিভিউ করেছে, রাজনৈতিকভাবে পলিসি রিভিউ করে তারা দেখেছে তাদের ডিপ স্টেট কিংবা সেই ইন্টেলিজেন্স এজেন্সিগুলোর প্রণীত যে তথ্যগুলো ছিল, যে তথ্যের ভিত্তিতে মোদী কাজ করেছে, মোদীর যারা সহযোগী আছেন তারা কাজ করেছেন, সেটি বলছে। এবং সেই ভুলের উপর তারা আর চলতে রাজি নন, কারণ তারাও রিভিউ করে দেখেছেন তাদেরও বিরাট ক্ষতি হয়েছে। এমনকি বাংলাদেশ আমাদের সঙ্গে যখন আমাদের মুক্তিযুদ্ধ চলছিল, সেই মুক্তিযুদ্ধে ভারতের একটি রোল ছিল, ইম্পর্টেন্ট রোল এখানে বলতেই হবে। সেটি যতই ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ থাকুক, ভারত সেই সময় একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিল আমাদের স্বাধীনতা যুদ্ধে বা মুক্তিযুদ্ধে। তো অনেকে হয়তো সেইটির পেছনে অন্য কোনো কারণ খুঁজে পাবেন, সেটি হতে পারে আমাদের দৃষ্টিভঙ্গিগত চিন্তায় পার্থক্য থাকবে, বা সেটি অসম্ভব না কোনো কোনো ক্ষেত্রে, বাট তারপরও স্বীকার করতে হবে যে ভারতের একটি গুরুত্বপূর্ণ রোল ছিল। তো ভারত এখন শঙ্কা প্রকাশ করছে যে তাদের সেই রোলটি চিরতরে মুছে যাবে বাংলাদেশের মানুষের হৃদয় থেকে। কোনোদিন কেউ আর হয়তো উচ্চারণই করবে না ভবিষ্যতে যে বাংলাদেশে ভারতের কোনো রোল প্লে করবার ছিল আমাদের মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধের সময়। আরো চিন্তাও ভারতের আছে, এর মধ্যে যুক্ত হয়েছে। ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েনের কারণে বাংলাদেশিরা কিন্তু ভারতমুখীনতা ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে তারা এখন চীন এবং পাকিস্তানের দিকে ঝুঁকছে, সরকারিভাবে এবং বেসরকারিভাবে। কারণ ইতিমধ্যে দৃশ্যপটে চীন এবং পাকিস্তান হাজির হয়েছে বহু আগে, এবং শুধু হাজির হয়নি, তাদের স্ট্রং প্রেজেন্স আমরা উপলব্ধি করতে পারছি, ভারতও পারছে। তো বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সবভাবে। তো স্বাস্থ্যগত বিষয়ে চায়না যাওয়া প্রিফার করছে এখন বাংলাদেশে অনেক মানুষ। ট্যুরিজমের জন্য তারা কোন মেঘে যেতে চাচ্ছে, চিকিৎসার জন্য যেতে চাচ্ছে। চায়না বাংলাদেশে হসপিটাল প্রজেক্ট করছে, বিশাল খরচ করে তারা হসপিটাল করবার কথা ভাবছে। তারপর আমাদের গার্মেন্টস ফ্যাক্টরির কিছু বিজনেস পাকিস্তান নিয়ে গেছে। বাংলাদেশে ভারতের ভোজ্য তেলের বিশাল ব্যবসা ছিল, সেটিও তারা হারিয়েছে। এটি এখন যুক্তরাষ্ট্রমুখী। তো সব দিক বিবেচনায় ব্যবসা বাণিজ্য, ভূ রাজনীতি, কূটনীতি সব মিলিয়ে ভারত আর লাভজনক মনে করছে না বাংলাদেশের সঙ্গে চিরস্থায়ীভাবে বৈরিতা রক্ষা করা কিংবা বিদ্বেষ পরায়ণ একটি মনোভাব পোষণ করা। তো বিভিন্ন কারণে মোদী সরকার তাদের পলিসি রিভিউ করেছে, এবং নরেন্দ্র মোদী নিজেই ভারতের প্রধানমন্ত্রী, তিনি দায়িত্ব নিয়েছেন দুই দেশের সম্পর্ক বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন, তিনি দেখভাল করবেন বিষয়টি। এরকম সিদ্ধান্তই কিন্তু ভারতের পক্ষ থেকে নেওয়া হয়েছে, এবং এই সিদ্ধান্তের আলোকেই আমরা দেখতে পাচ্ছি অজিত দোভালকে বিশেষ অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণে। সেটির প্রতিফলন আমরা দেখেছি সাম্প্রতিক বৈঠকে ডক্টর খলিলের সঙ্গে, কিংবা বক্তব্য বিবৃতিতে প্রণব ভার্মার ঢাকা থেকে মেসেজ, এবং খুবই সাম্প্রতিককালে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি খুবই বাজেভাবে অসুস্থ হয়ে এবার কেয়ার হসপিটালে চিকিৎসা নিচ্ছেন, ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন, তার অসুস্থতা বিষয়ে মোদীর সাম্প্রতিক টুইট, যেটি অস্বাভাবিক ছিল, অভূতপূর্ব ছিল। বিএনপি বিষয়ে বিশেষভাবে ভারত যে মনোভাব পোষণ করত, সেই হিসাবে মোদীর এই টুইটে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করেছেন, আরোগ্য কামনা করেছেন মোদী, এবং উল্লেখ করেছেন যে বাংলাদেশের মানুষের জন্য খালেদা জিয়ার অবদান, এই কথা তিনি উল্লেখ করেছেন, যেটি আগে ভাবা যেত না।
তো এই সব কিছু ডটগুলো মেলালে আমরা সুস্পষ্টভাবে সিদ্ধান্তে আসতে পারি হাওয়া এখন উল্টো দিকে হয়েছে এবং ভারতের চিন্তা ভাবনায় নাটকীয় পরিবর্তন এসেছে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে। এবং যদি এটি ঘটে তাহলে চমৎকার একটি বিষয় ঘটবে, অনেক সমস্যারই সমাধান হতে পারে। আর এই প্রতিবেশী এই রাষ্ট্রটি এবং আমরা আসলে একে অপরের জন্য অপরিহার্য। যত কথাই আমরা বলি প্রতিবেশী কখনো পাল্টানো যায় না। তাই সেখানে যদি সুবাতাস বয়, সেখানে যদি সবকিছু আগের মতোই প্রীতিকর হয়ে ওঠে, বাট নট এট দ্য কস্ট অফ আওয়ার সভরেনিটি, তাহলে ঠিকই আছে সেটি। এটিকে আমরা একটি গুডউইল জেস্টার বলে মনে করি। বেগম খালেদা জিয়া বাংলাদেশের কয়েকবারের প্রধানমন্ত্রী। বেগম খালেদা জিয়া বাংলাদেশের একজন টপ নেত্রী। বেগম খালেদা জিয়া বিএনপির একার সম্পত্তি না, এটা তারেকের শুধুমাত্র মা নয়, আমাদেরও জানার অধিকার আছে। কারণ বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে পছন্দ করার কারণ একটাই, জুলাইয়ের গণ অভ্যুত্থান। জুলাইয়ের গণ অভ্যুত্থানের সৈনিক তারা। অনেক ভুল ভ্রান্তি আছে, থাকুক, কোনো অসুবিধা নাই। ভুল করতে করতেই তো শিখে, যেখানেই ঠেকবে ওইখানেই শিখবে। ওনারা এখন এককভাবেই নির্বাচন করবে। একক বলতে একদম একা না, ওনারা একটা জোট করছে। ওনাদের সঙ্গে এবি পার্টি আছে। এবি পার্টির মঞ্জুর সাহেবকে আমি পছন্দ করি, কারণ উনি খুব বিজ্ঞ রাজনীতিবিদ, রাজনীতি বুঝে। আপনারা ওনার কথা শুনলেই বুঝতে পারবেন যে উনি ভেবেচিন্তে কথা বলে। আবার এই দলের আরেকজনকে যারা আমরা সবচেয়ে বেশি চিনি, ব্যারিস্টার ফুয়াদ সাহেব, উনি একটু বিপ্লবী মাইন্ডের। হ্যাঁ, একটু বিপ্লবী। ওনার কথাবার্তার স্টাইল একটু অন্যরকম, ড্যাশিং আর কি। ড্যাশিং থাকে না একটা ভাব, ওই ড্যাশিং ভাবটা আছে ওনার মধ্যে থাকার পিছনে কারণ জুলাই গণ অভ্যুত্থানের সাথে উনি জড়িত। হ্যাঁ, এই জুলাই গণ অভ্যুত্থানের ওনার পরামর্শ লাগছে। উনি কিন্তু ফিল্ডে ছিল, এমন না যে উনি গোপনে ছিল। এই জুলাই গণ অভ্যুত্থানের সাথে উনি অঙ্গাঙ্গি ভাবে জড়িত ছিল, এই জন্যই পছন্দ করি। কিন্তু কথাবার্তা যেহেতু ড্যাশিং, এর জন্য আরো বেশি ভালো লাগে। যাই হোক, উনিও নির্বাচন করতেছে। ওনার আসন হচ্ছে বরিশাল ৩ বাবুগঞ্জ। ওইখান থেকে উনি নির্বাচন করবে। কিন্তু কিভাবে নির্বাচন করবে? ওই এলাকায় তো ওনাকে নিষিদ্ধ করে দিছে, ওনাকে এলাকা থেকে বহিষ্কার করছে। ঘটনা কি জানেন? উনি এলাকায় গেছিল। কেন গেছিল? ওইখানে একটা পিছনে কাহিনী আছে। এই কাহিনীটা কি? একটা ব্রিজ তৈরি হয়েছে ওইখানে, আর এই ব্রিজটা নিয়ে অনেকেই কৃতিত্ব নিতে চায়। এর মধ্যে ফুয়াদ সাহেবও একজন এবং স্থানীয় নেতারাও আছে। ফুয়াদ সাহেব বিভিন্ন টকশোতে বইলা বেড়ায় যে ওই ব্রিজটার পিছনে আমার পরিশ্রম আছে। উনি অনেক পরিশ্রম করছে, মানে সচিবালয় ঘোরাঘুরি করছে ওই টাকা অনুদানের জন্য। ব্রিজটা কমপ্লিট হয়েছে, কিন্তু স্থানীয় যারা রাজনীতিবিদ, এর মধ্য থেকে ছাত্র দলের এক নেতা উনি আপত্তি জানাইছে। উনি বলছে যে না, ওনার এই দাবি ঠিক না। তারপরে আরো অনেক কথা টথা হয়েছে, সরি বলতে বলছে। উনি সরি বলে নাই, বিপ্লবী মানুষ, চলে গেছে এলাকায়। এলাকায় যাওয়ার পর ওনার উপরে হামলা হয়েছে। হামলা মানে ধাক্কা ধাক্কি, মব জাস্টিস, ভুয়া ভুয়া স্লোগান, এরকম কাণ্ড ঘটা গেছে। যাই হোক, এখন দেখেন প্রশ্ন একটাই, দেখেন যে যার মতো কথা বলবে, কথা বলার স্বাধীনতা সবাই আছে, এটা তো দিয়েই রাখছে বর্তমান সরকার। বর্তমান সরকার এতটা স্বাধীনতা দিছে, দেখেন ওই যে আম তারেক যাকে বলে, মানে তারেক রহমান 2, ও বলছিল না ইনুচ্চা ইনুচ্চা মানে দিবি না, এরকম কথা বলছিল না। তারপরেও দেখেন তাকে, অর্থাৎ তার দলকে অনুমোদন দিছে নির্বাচন কমিশন, শোনা যাচ্ছে। তাকে আম মার্কাটা দেয় নাই, দিছে প্রজাপতি, মানে উঠতে যেন পারে। সে উঠতেছে, অলরেডি উড়া শুরু হয়ে গেছে তার। যাই হোক, দেখেন এই সরকার কাউকে তো বাধা দেয় নাই। সরকারের গালি দেওয়ার পরও, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নিয়ে গালি দেওয়ার পরও অনুমোদন পাইছে, মানে অর্থাৎ সবাই স্বাধীনতা আছে কথা বলার। তাহলে আপনারা কেন ওই স্বাধীনতা হরণ করবেন? আপনারা যারা ওনার এলাকায় ওনাকে অপমান করলেন, ভুয়া ভুয়া বললেন, মব জাস্টিস করলেন, আপনারা কেন সেই স্বাধীনতাটা কেড়ে নিতে চাচ্ছেন? এতে কি আপনাদের দলের সুনাম হবে? না, একদমই না। এগুলোর কারণেই কিন্তু আরো বদনাম হবে। অতীতের বদনামের সাথে নতুন বদনাম যোগ হচ্ছে, একের পর এক যোগ হচ্ছে। এটা মাথায় রাখেন।
মানুষের চিন্তা শক্তি এখন অনেক দূর পর্যন্ত সব দেখতে পায় ভাই। যে লোক ভাই উগান্ডায় বসে আছে না, সেও দেখতে পাচ্ছে এই গোপালগঞ্জের। কারণ ওই যে এই মোবাইল দিয়া কে কোথায় কি করতেছেন। গোপালগঞ্জের নাম বললাম কেন? হ্যাঁ, গোপালগঞ্জের নাম এই জন্য মুখে আসলো, দেখেন এই গোপালগঞ্জ হচ্ছে বাংলাদেশের ব্যারোমিটার। হ্যাঁ, আগামী নির্বাচনের ব্যারোমিটার। এই গোপালগঞ্জ থেকে যে পাশ হয়ে আসবে না, সেই দেখবেন সরকার গঠন করবে। এটা লেখা রাখেন আপনারা। আর এই গোপালগঞ্জ থেকে নির্বাচনের সময় কারা ভোট আনতে পারবে, গোপালগঞ্জের ভোট যারা পাবে তারাই আগামী সরকার গঠন করবে। এটুকু আপনাদের মাথায় দিয়ে রাখলাম। যাই হোক, আগের কথায় আসি। এই ফুয়াদ সাহেবকে যেভাবে অপমান করা হইল, এই ধরনের অপমান যদি কইরা যান আপনাদের নিজেদের ক্ষতি হবে। দেখেন, আরেকটা সাবজেক্টে আসি। শিশির মনির সাহেব উনি কেমন মানুষ আপনারা জানেন। যে দলই করেন না কেন, শিশির মনির সাহেব, মির্জা গালিব, ওনাদেরকে কিন্তু পারফেক্ট জেন্টলম্যান বলতে হবে। সত্যি সত্যি ভদ্রলোক, কথাবার্তাতেই বোঝা যায়। যাই হোক, ওনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে। হায় হায়, বহুদিন পর ওই গন্ডারের কাহিনীর মতো হয়েছে। গন্ডারে যদি আপনি খোঁচা মারেন না, খোঁচা মাইরা চইলা যাইবেন, 3 দিন পর আয় দেখবেন এরকম করতেছে। কারণ ওর চামড়া মোটা, তো ওই ভিতরে যায় ফিলিংসটা আস্তে আস্তে, গুতার ফিলিংসটা আস্তে আস্তে 3 দিন লেগে যায়। ঠিক তেমনি হয়েছে। সেই পূজার সময় উনি বলছিল পূজা আর রোজা মুদ্রার এই পিঠ আর ওই পিঠ, ওই মণ্ডপে যায়, পূজা মণ্ডপে যায় বলছিল এই কথাটা কেন বললো? এটা নাকি ইসলামের অবমাননা হয়েছে, ইসলামকে ছোট করা হয়েছে। পূজা আর রোজা, পয়সার এই পিঠ আর ওই পিঠ, এই কথাটা বলা ঠিক হয় নাই, যার কারণে মামলা করা হয়েছে। মানে উনি ধর্মকে ছোট করছে, ইসলাম ধর্মকে ছোট করছে। এখন এই যে মামলাটা করলেন, কি বললেন যে রোজার সঙ্গে কেন পূজাকে তুলনা করলো, ইসলাম ধর্ম শেষ কইরা দিল। এইটাই তো আপনাদের আপত্তি। দেখেন ভাই ব্রাদার, উনি যেটা বুঝাইতে চাইছে এটা আপনারাও জানেন। আচ্ছা, ধরেন আপনি আমাকে দাওয়াত করলেন, আপনার বাসায় আমি গেলাম, আপনার মা রান্না করলো, আমি খাইতে খাইতে যদি বলি আমার মায়ের রান্নার মতো আপনার হাতের রান্না, এতে কি আমার মাকে আমি অস্বীকার গেলাম? বা আপনার মাকে কি আমি মা বানায় ফেলাইলাম? আমি তো একটু বলতেই পারি আপনার বাসায় যেহেতু দাওয়াত খাইতে গেছি। ঠিক তেমনি পূজা মণ্ডপে যখন গেল শিশির মনির সাহেব, উনি তো বলতেই পারে রোজা আর পূজা, পয়সার এ পিঠ ওই পিঠ, এতে দোষের কি? এই যে পূজার কথা বললো শিশির মনির সাহেব এবং পূজার সাথে রোজার তুলনা করছে, এটা উনি কি বুঝাইতে চাইছে? এইটুকুই বুঝাইতে চাইছে রোজা রাখলে মন পবিত্র হয়, এটা একটা পবিত্র কাজ, তাই না? ধর্মীয় কাজ, আমরা রোজা রাখি। ঠিক তেমনি আপনারা যে পূজা করেন, মানে সনাতনী ভাই বোনদেরকে বলছি, আপনারা যে পূজা করেন এবং উপবাস থাকেন, সেটা তো ভাই মন পবিত্রের জন্য, এবং সেটা আপনাদের পবিত্র কাজ, ধর্মীয় কাজ। এই কথাটাই উনি বুঝাইতে চাইছে। এইটা নিয়ে মামলা করতে হবে। এই যে মামলাটা করলেন, এতে কি বোঝা গেল জানেন? কাদেরকে ছোট করলেন, কাদের মনে কষ্ট দিলেন? ওই যে সনাতন ভাই বোনদের মনে কষ্ট দিলেন। তো ওরা কি ভাববে? হায় হায়, শিশির মনির সাহেব আমাদের ধর্মটাকে ভালো বলাতে এখন ওনার নামে কেস কইরা দিল, মামলা কইরা দিল। এই বয়ানটাই তো এখন চলে গেল সবাই কানে কানে। তার মানে কি হিন্দুদেরকে ভালো বলা যাবে না, তাদের ধর্মটাকে ভালো বলা যাবে না, এই মেসেজটাই তো চলে গেল। ওনাদের ভোট লাগবে না, আপনাদের মামলা করলেই হবে। বুঝা শুনা মামলা করেন, কোন মামলার কি ফলাফল আসবে এটা তো আমরা জানি। মহামান্য আদালত যখন এটা রায় দিবে, তখন কি শিশির মনির সাহেবকে জেলে ঢুকাই দিবে? তাহলে তো ভাই হিন্দু ধর্মকে ছোট করা হয়। হিন্দু ধর্মকে উনি বড় করছে, মহান করতে চাইছে, এবং নিজের ধর্মের সাথে তুলনা করছে যে আপনাদের ধর্ম যেমন পবিত্র, আমাদের ধর্ম তেমন পবিত্র। এই কথাটাই তো বুঝাইতে চাইছে। মহামান্য আদালত যখন বিচারের রায় দিবে, এটা ওনার মাথায় থাকবে না? কি মামলা করলেন, যে মামলা কইরা নিজেদেরই ভোট নষ্ট হবে, সেই মামলা করলেন। আর এই মামলার এফেক্ট ওই যে ভারতও যায় পড়বে। ভারতের সনাতনী ভাই বোনরা মনে করবে আমাদের ধর্মকে শিশির মনির সাহেব ভালো বলাতে দেখেন
কারা মামলা করলো, আসলে কারা মামলা করছে আমি জানি না, কারা এই ফাইন্যান্সটা করলো, কিভাবে মামলাটা হইলো। যাই হোক, এই মামলার রায়ের অপেক্ষা রইলাম। এই ব্যাপারগুলা মানে এই যে ফুয়াদ সাহেবের ব্যাপার, এই যে শিশির মনির সাহেবের ব্যাপার, এই ব্যাপারগুলা নির্বাচনের জন্য হুমকি। হ্যাঁ, এমন প্রশ্ন চলে আসতে পারে, লেভেল প্লেইং ফিল্ড কোথায়? এই যে ফুয়াদ সাহেব তার এলাকায় ঢুকতে পারতেছে না, এলাকায় ঢুকলে ভুয়া ভুয়া বলে, মব জাস্টিস হয়, তাহলে লেভেল প্লেইং ফিল্ড হইলো? এইটাকে সামনে আইনা। দর্শক, আশা করি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে কোনো নতুন টপিকস নিয়ে। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।